গত 15 নভেম্বর পশ্চিম ধানমন্ডি এলাকায়, যেটা হাজারীবাগ থানার মধ্যে পড়েছে, ওখানে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার AK আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। তো ওনার বয়সও ছিল প্রায় 82-র উপরে, 82-র মতো। তো তার সাথে সে এবং তার সাথে তার ওয়াইফ সেও ডাক্তার সুফিয়া বেগম, তারা দুইজনই ব্রিটিশ নাগরিক। তারা মাঝে মাঝেই ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশে আসতেন। তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে, তারা মূলত থাকেন যুক্তরাজ্যেই। তো 15 তারিখে এই ঘটনার পরে মামলা রুজু হয় হাজারীবাগ থানায়। মামলাটা করেন হচ্ছে তারই এক চাচাতো ভাই, যে ডিসিস্টের চাচাতো ভাই রেজাউল করিম, ওনার বাড়ি নারায়ণগঞ্জ। এরপরে আমরা আসলে চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি, এটা তো একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি। সিসি ক্যামেরা সহ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ অনেক দিন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এটা অনেক ডিফিকাল্ট ছিল, আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল। এরপরে আমরা সর্বশেষ এই মামলার আমরা তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি, এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা 3 জনকে দেখেছিলাম, এই 3 জনকে আমরা আইডেন্টিফাই করে আমাদের একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায়, যেখানে ওখান থেকে আমরা 2 জনকে গতকালকে ধরি। তার একজনের নাম ছিল নাইম, আর একজন হচ্ছে রিফাত। এই 2 জনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি, শাওন নামী। এই শাওন নামী একজন ছিল। এই মোট 3 জনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যে 3 জনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়, এবং এই 2 জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক ডাক্তার AK আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো 2 জন। এই 2 জন ছিল নাইম আর রিফাত। এই 2 জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো। এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত তারা 3 জনে মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে। তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরাই একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো, যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতেই থাকে। তো ওরা 2 জন আসছে এখানে। আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনের ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেইটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। তো এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক 1:30টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে 2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার AK আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল। তখন এসে সাথে সাথে তাকে ধরে ফেলে, এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে, আর এই বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন হয়তো বা জেগে যাবে এই ভয়ে, তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটেদের তথ্য নিয়ে আমরা কিন্তু ঘটনাটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি,
এবং এই তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছে। এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো, ইনশাল্লাহ হয়তো তারা 164 করবে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা সেটা প্রদান করবে। যে মার্ডার ফর গেইন যেটা তারা হচ্ছে এখান থেকে কিছু টাকা পয়সা পাবে, যেটা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল তিনজনের মধ্যে। আর আরেকটা যেটা পাইছি, যেহেতু দুইজন আগের থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই দুইজন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো, ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বেশ ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তাদের দ্বারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। এই দুইটা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি। আমাদের কাছে যেটা বলেছে যে প্রথমে হত্যার উদ্দেশ্যে যায়নি, দুইটা উদ্দেশ্য ছিল, সেটা তো বলছি আমি। আর তাৎক্ষণিকভাবে এটা ওরা যেটা দেখাইছে যে এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরে যেখানে চাকুটা রেখে গিয়েছিল, তো ওই চাকুটা আমরা তো ওরা দেখানোর মতোই আমরা উদ্ধার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের বিষয়, ওরা যেভাবে দেখাইছে, আসামি যেভাবে দেখাইছে সে আমরা পাইছি। এটা হয়তো বা 164-এও আসবে। এটা সম্ভব কি সম্ভব না এটা তো আসলে আমি বলতে পারবো না, তবে এটা সম্ভব হয়েছে, এটা করে ফেলছে। সে বেশ কয়েকটা জায়গায় আঘাত করছে অতর্কিতভাবে। ইনকোয়েস্টে ওইভাবেই পাওয়া গেছে, আমরা যেভাবে ছিল এবং সে যেভাবে বলেছে ওইভাবে আমরা পেয়েছি। আর বয়স হয়েছে তো তার যে ডিসিস্ট, ওনার বয়স ছিল 82-র উপরে, এটা একটা বিষয়। পড়ে গেছিল এবং সে ওই ফ্লোরে শুয়েছিল আর কি, পড়েছিল। আমার কমিশনার স্যার, আমাদের অ্যাডিশনাল কমিশনার স্যারদের যে মেসেজটা, সেটা হচ্ছে যে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা আমাদের কাছ থেকে ক্লিয়ার মেসেজ। এবং সে যেই হোক, এটার ব্যাপারে জিরো টলারেন্স তো আমাদের সব লেভেলেই থাকে, বা সবাই বলবে, আমরা বলবই। কিন্তু আমার কাছে যেটা মেসেজ, আমি ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি এটাও বলেছি যে এই অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দেবো যে সে যেই অপরাধী হোক, আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি।